যাত্রাবাড়িতে আমার হাজব্যান্ডকে তো নির্মমভাবে মারা হয়েছিল। ওর শরীরে তো অনেকগুলা গুলিও পাওয়া গেছে। এখন আমি আপনাদের কাছে হেল্প চাইতেছি, বা আমার হাজব্যান্ডের হত্যাকারী যেন আমি একটু হলেও দেখতে পারি যে আমার 2 সন্তানের বাবা, ওদের ভবিষ্যৎ কিন্তু এখনো শুরুই হয় নাই। ওরা মায়েরা কি শান্তিটা পাইলো। আমি ওর হত্যার বিচার চাই। আপনারা আমাকে হেল্প করবেন, কারণ আমি কিছু চিনি না, জানি না। আপনাদের কাছে এই একটা অনুরোধ থাকলো। মানে ছিটাগুলি সহ অনেকগুলো গুলি লাগছে, এবং ওর বুকে তো বুট জুতার পায়ের ছাপও ছিল। ওকে শুধু গুলি করেই তো ক্ষিপ্ত থাকে না, ওর বুকে অনেকগুলা মানে পাড়ানোর ছাপও ছিল। জি জি, পাড়ানোর ছাপ আমি পাইছি ওখানে। আর কি, আপনারা একটু দেখবেন যেন ওর সুষ্ঠু বিচার হয়। আমার স্বামী সকালে 9টা বাজে বাসা দিয়ে বের হয়েছে। আমাকে বলছে যে আমি তো ভ্যান চালাই। তারপর বলছে আমি যে যাত্রাবাড়ি যাব তরকারি আনার জন্য। আমার এই বড় ছেলের কাছে 50 টাকা দিয়ে আসছে এই ছোট ছেলের চুল কাটানোর জন্য। আর যখন বড় ছেলেরে বলছে যে ছোট ছেলের চুল কাটানোর জন্য, আমি বলছি যে না, আজকে বড় ছেলে চুল কাটাবেন, আজকে আপনি যাইয়া ছেলের চুল কাটাই নিয়ে আসবেন। তারপর হে বললো যে না, আমি বাইরে যাব। আজকে আমি সকালবেলা আমি আজকে রোটে বইয়া ছাত্রগোর সাথে নামাজ পড়বো। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আপনি ছাত্রগোর সাথেই নামাজ পড়েন। সব জায়গায় আল্লাহর জায়গা, যেখানে বই নামাজ পড়বেন আল্লাহ আপনার নামাজ কবুল করবো। আজকে আমি নামাজ পড়বো। আমি এবার বললাম কি, আপনার পাঞ্জাবি পায়জামা এটি সব ওখানে রেডি করা আছে, আপনি নামাজ পড়েন, ঠিক আছে, সমস্যা নাই। তারপরে এটা কইয়া পরে আমার সাথে 9টা বাজে খাবার হয়েছে। আমি বলি হ্যাঁ খাবার হয়েছে। আমার না খিদে লাগছে, আমাকে ভাত দাও। তারপর আমি আমার এই ছোট ছেলেকে নিয়ে তারপরে ভাত খাইতে বইছি। তারপর আমার স্বামীরও ভাত দিছি, আমিও ভাত খাইতেছি, আর এই বাচ্চারও ভাত দিছি। তারপর আমার স্বামীর পাতে মুরগি রান্না করছে, এই গোস্ত উঠাইয়া দিছি। আমার স্বামী গোস্ত খায় নাই, এক টুকরা গোস্ত খাইছে। এই ছেলের পাতে উঠাইয়া দিছি, আমার পাতে উঠাইতেছে। আমার গোস্ত খাইতে ভালো লাগে না, তুমি আমার জন্য একটু শাক ভাজি করতে পারতা না? আমি কি বাজারে গেছি, শাক তো পাই নাই। আচ্ছা তাই আমি আজকে যাত্রাবাড়ি যাবো, যাই আমি শাক পাতা নিয়ে আসবো, তরু তরকারি নিয়ে আসবো। কয়দিন তো আমার তো কাজ হয় না, আমরা তো একদিন কাজ না করলে আরেকদিন খাবার পাই না। এবার আমি বললাম যে এই গ্যাঞ্জামের মধ্যে আপনার যাত্রাবাড়ি যাইতে হইবে না। জামু, যদি কপালে মরণ থাকে মরবো, এই লেগে ভয় করে কোনো লাভ নাই, আজকে আমি যাত্রাবাড়ি যাবো। এই কইয়া তারপরে ওই ভাত ওই এক টুকরা গোস্ত দিয়ে খাইছে, আর গোস্ত আমার পাতে উড়িয়ে দিয়েছে, ছেলের পাতে উড়িয়ে দিয়েছে। আমি বললাম কি, আপনার একটা জিনিস দিলে খান না? আচ্ছা তোমরা খাও। তারপর আমার বলা দূর ছিল যে আমি তো রুটে ঘাটে থাকি, কোন সময় কি হয়ে যায় বলা তো যায় না, তুমি এই ছেলে দুইটা নিয়ে তারপরে থাকবা। এবার আমি বললাম কি, আপনি এইসব কথা কেন বলেন? আপনি এসব আজে বাজে কথা বললেন না, এই আজে বাজে কথা শুনতে ভালো লাগে না। এই বইলা তারপরে 9টা বাজে দরজার সামনে যখন গেছে, কখনো আমারে বলে যে করছে, আমি যাই। আমি কই আচ্ছা যান, তাড়াতাড়ি আইসেন। আচ্ছা ঠিক আছে। কিন্তু তারপর আর সে আমার বাসায় আর জীবিত ফেরত আসে নাই। তারপর তার নিয়ে আসি যাত্রাবাড়ি গুনে নিয়ে যাই লাশ। 11টা সাড়ে 11টা বাজে আমার স্বামীর মোবাইল দিয়েই একটা লোকে ফোন কইরা আমাকে বলে, প্রথম ফোন দিয়েছে আমার ননদের কাছে। আমার ননদের কাছে ফোন দিয়েছে, দিয়ে হের কাছে ডাইরেক্ট বলছে যে আপনার ভাই গুলি খেয়ে মারা গেছে। আমার নন্দে থাকে গ্রামে, দেশের বাড়ি বরিশাল। তারপর হে ওই কথাটা হই না, হে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার ছেলে একটু পর এই ছেলে আসে, আমার 3 বছরের ছেলে আইসা বলে মা বাবা কই? আমি বলি যে তোমার বাবা দেশে। বাবা দেশে? আমি তোমার বাবা দেশে? কোন এই কথা আমি কিভাবে শুনবো? আমার ছেলে এইভাবে প্রশ্ন করে, এই প্রশ্ন যে সময় করে সেই সময় তো মন চায় যে আমি আত্মহত্যা হয়ে মরে যাই। আমার এই ছেলের কষ্ট আমার আর ভালো লাগে না। আমার বড় ছেলেও মনে করেন এতটা খাওয়া দাওয়া করে না, শরীরের প্রতি কোনো যত্ন নেই না। বাবা চলে যাওয়ার পরে মা বাবা আমার শেষ টাকা দিয়ে গেছে আমার বাড়ির চুল কাটানোর জন্য। আমি আর কি বলবো? আমার স্বামী এমন অবস্থায় আমার রেখে গেছে, আর আমার স্বামী যে এইভাবে চলে যাবে আমি কোনোদিনও ভাবতে পারি নাই। মনে করেন আমরা 3 বেলা পরে 1 বেলা খাইলো, মনে করেন আমরা অনেক সুখী ছিলাম আমার স্বামীকে নিয়ে। মনে করেন আমার স্বামী মনে করেন আমার কোনোদিনও
এক রাত কোনো জায়গায় রয় নাই। আর আজকে মনে করেন 1 মাস 22 দিন হয়ে গেছে আমার স্বামী আমাকে ছাড়া মনে করেন দেশে রয়েছে। আর আমি আমার স্বামীর দাফন করে 3 দিনের দিন মনে করেন আমি ঢাকা চলে আইছি। আমার মনে করেন বাড়িতে মানে থাকার মতো একটা ঘরও নাই যে আমি আমার এই ছেলে মেয়েরে লইয়া আমার স্বামীর কাছে আমি একটু থাকবো কয়দিন, এমন কোনো আমার নাই। আমি কি করবো কোন, বাধ্যতামূলক আমার ঢাকা আসতে হয়েছে। আইসা দেখি আমার রুমের সব ভাঙচুর, সব এলোমেলো হয়ে রয়েছে, দরজা ভাঙ্গা 2 খণ্ড কইরা ফেলাইছে। আমি তো পড়াইয়া এরপর কি করবো মান, আমার এই ছেলে মেয়ে নিয়ে এখন আমি মনে করেন ঢাকা থাকি। কিন্তু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার স্বামীকে যে পুলিশে গুলি কইরা মারছে আমি আর শাস্তি চাই, আর যে এই পুলিশের গুলি করার অর্ডার দিছে তারও আমি শাস্তি চাই। আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ। আপনারা আমার একটুকে আমার হেল্প করবেন। আর মনে করেন আমার একটা 3 বছরের বাচ্চা আছে, মনে করেন তো কিছু বুঝে না, আর তো ভবিষ্যৎ এখন তো শুরুই হয়। কারণ আমি এবারে এর কিভাবে মানুষ করব বাপ ছাড়া। আমিও তো মনে করেন এখন একবারে অসহায় হয়ে গেছি, আমার স্বামীকে হারাইয়া আমার সন্তান 2টাও অসহায় হয়ে গেছে। আর আমার আপনার কাছে একটাই অনুরোধ, আমার একটা অনুরোধ আছে আপনার কাছে, আমার স্বামীরে মনে করেন পুলিশে গুলি করে মারছে, আমার স্বামী মনে করেন দেশের জন্য রক্ত দিছে, দেশের জন্য রক্ত দিছে আমার স্বামীর জন্য মুক্তিযোদ্ধার খাতায় যেন তার নামটা যে ওঠে, এইটাই আপনার কাছে অনুরোধ।